হয়তো বর্ষার কেউ বুঝতে পারেনি আমরা তিনজন যে একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছি বেশ কিছুক্ষণ আগেই। আমরা বাড়ির ভেতরটা দেখার জন্য এতটাই ব্যস্ত ছিলাম যে তিনজন তিন খণ্ড দিয়ে ঢুকে পড়ি নিমিষেই। আমি হাঁটতে হাঁটতে বড় একটা সুইমিং পুলের সামনে এসে পড়ি। সুইমিং পুলের মধ্যে নীল রঙের পানি দেখে খুশিতে হালকা ছুঁয়ে দিয়ে আবারও আপন গতিতে চারপাশে হাঁটতে থাকি সুইমিং পুলের রাস্তা ধরে। কোথায় যাচ্ছি আমি সেটাও আমি জানি না, শুধু জানি একটু বাড়িটা ঘুরে দেখলে মন্দ হয় না। আমি সামনের রাস্তা ধরে যখন সুইমিং পুলের জায়গাটা থেকে বের হতে যাব তখনই কেউ আমায় আকস্মিকভাবে দেয়ালের সাথে চেপে ধরে শক্ত করে। হঠাৎ এমন ঘটনায় আমি চমকিত হয়ে কেঁপে উঠে সামনের দিকে তাকাই, কিন্তু কিন্তু চোখের সামনে কাউকে দেখতে পেয়েও তার চেহারাটা স্পষ্ট ফুটে উঠছে না আমার অন্ধকারের জন্য। আমি ভয় পেয়ে থমকে গিয়ে হঠাৎ হুঁশ ফেরে আমার। এর সাথে সাথে প্রাণপণ চেষ্টা করতে থাকি ছায়া মূর্তির মতো চেপে ধরে রাখা ব্যক্তিটা থেকে বাঁচার জন্য। আমি আমার চেষ্টা চালিত অবস্থায় রেখে কান্না জড়িত কণ্ঠে বলে উঠি, কে আপনি? আমায় এভাবে চেপে ধরে রেখেছেন কেন? যেতে দিন আমায়। আমার কান্না মিশ্রিত কথাগুলো কান অব্দি পৌঁছলো না ব্যক্তিটার। তিনি চাপা সুরে আমায় বলল, কে আমি সেটা এখানে আসার আগে ভাবা দরকার ছিল তোমার, যে কে এখানে হতে পারে আর সে তোমাকে কি কি করতে পারে, সাথে কতটা ভয়ানক হতে পারে তোমার জন্য। ব্যক্তিটাকে আমি এখনো অবধি চেহারা ঠিক করে দেখতে না পারলেও তার কণ্ঠটা আমার কাছে বেশ পরিচিত, কারণ আজ পরপর দুবার এই ব্যক্তিটার সামনাসামনি পড়তে হয়েছে আমায়। তাই আমি ভালো করেই চিনতে পারছি কে এই লোকটা যে আমার এতটা শক্ত হাতে দেয়ালের সাথে চেপে ধরে আছে। তিনি আর কেউ নয়, চরম গুন্ডা বিশিষ্ট লোক হৃদ খান। চেপে ধরে রেখেছে আমায় দেয়ালে। আর এই বাড়ির সাথে সাথে আজকে পার্টিটাও হৃদ খানেরই দেয়া, যেখানে আমরা সবাই অংশগ্রহণ করেছি। কথাটা ভাবতেই বুক ফাটা কান্না আসছে আমার। যেটা থেকে পালিয়ে বাঁচতে চাই সবসময়, ঘুরে ফিরে সেই আগের জায়গায় এসে দাঁড়িয়ে পড়ি আমি। সেটা আমার সাথে কেন হয় আমি নিজেও জানি না। আমার এমন কষ্টের মধ্যে হৃদ খান আমায় উদ্দেশ্য করে ক্ষিপ্ত সুরে বলল, দেখে তো মনে হচ্ছে বয়স বেশি একটা হবে না, 16 বা 17 সামথিং কিছু একটা, তাই না? তারপরও এতটা আধা ছেলেদের পাগল করার জন্য। ওয়াও, ইন্টারেস্টিং। ছোট হলে কি হবে, তোমার দম আছে বলতে হবে। কিন্তু মেইন পয়েন্ট হলো হৃদ খান সেই দলের ছেলেদের পর্যায়ে পড়ে না যারা তোমাকে দেখেই পাগল হয়ে যাবে এমন টাইপ কিছু। তাই তোমার মনে রাখার দরকার ছিল যে হৃদ খানের সামনে বারবার আসাটা তোমার জন্য কতটা ভয়াবহ হতে পারে। না করা সত্ত্বেও যখন এসেছো তখন তো তোমাকে তার ভুক্তভোগী হতেই হবে। তা বলো, কিভাবে নিতে চাও তোমার অপরাধের শাস্তিটা? জেল নাকি ফাঁসি? হুম, কোনটা চয়েস করবে তুমি? মনে রেখো, জেল বা ফাঁসি দুটোই কিন্তু হবে তোমার বেঁচে থেকেও শতমৃত্যু সামিল। ওনার এমন ভয়ানক কথায় মুহূর্তে কেঁপে উঠে সাথে সাথে হু হু করে শব্দ করে ওনার সামনে কান্না করে উঠি আমি। ওনার কাছে বন্দি থাকা অবস্থায় কান্না করি। কান্না করতে করতেই বলে উঠি, প্লিজ আমায় আমায় যেতে দিন। আমি ইচ্ছে করে পড়িনি আপনার সামনে। আমি ইচ্ছে করে না, সবসময় ভুলবশতই পড়েছি আমি আপনার সামনে। আমি আর আসবো না আপনার সামনে কখনো। তারপরেও মারবেন না আমায় প্লিজ। তোমার এই মন ভুলানো মায়া কান্নাটা অন্য কোনো ছেলের সামনে কাঁদলে হয়তো, হৃদ খানের তো মন নামক বিষয়টাই নেই, তাহলে গলবে কি করে? হুম। হৃদ নামক লোকটার এমন কথায় কষ্টটা যে আরো বেশি পোহাতে হচ্ছে আমার। এই জন্য যে হৃদ খানকে কখনো কাউকে দয়া মায়া দেখাতে দেখিনি আমি। তাহলে আজ আমাকে কিভাবে দয়া মায়া দেখাবে এই লোকটা? বিনা দোষে কাউকে মারতে যার হাত কাঁপে না বিন্দুমাত্র, সেই ব্যক্তি কিনা আমায় ছেড়ে দিবে দোষ থাকা সত্ত্বেও? সেটা কোনো কালেই হবার নয়, বরং আমাকে অন্য সবার মতো ঠাস ঠাস গুলি করে উড়িয়ে দেবে আকাশে উচ্চ প্রান্তে। এটা ভাবতেই ভয়ে আরো সিটিয়ে যাই আমি। কি করে পারবো এই জঘন্য লোকের হাত থেকে রক্ষা পেতে? কে দিবে আমাকে হৃদ খানের কবল থেকে মুক্তি সেটাই ভেবে পাচ্ছিলাম না আমি। আমার ভয় পাওয়ার ধাপটা যেন আমার শরীরের শিরা উপশিরায় বয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। আমি কম্পিত অবস্থায় হিচকি তুলে কান্না করতে করতে ওনাকে বলে উঠি, প্লিজ আমায় মারবেন না। আমি আপনার সামনে মিথ্যে কেন করছি না, আমি সত্যি বলছি। বিশ্বাস না হলে আমার মাদার আর কেয়া, বর্ষা ওদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন। ওরা বলবে আপনাকে যে আমি সত্যি আপনাকে অনেক ভয় পাই। আর কান্নাটাও আমার সেই ভয় থেকেই আসছে, কারণ
আমিও গুন্ডা টাইপের লোকদের পছন্দ করি না একদম। আপনি আমায় বিশ্বাস করতে পারেন, আমি মায়া কান্না করছি না। কথাগুলো আমি সেদিন নিচের দিকে তাকিয়ে বললেও তখন এতটা বুঝতে পেরেছিলাম আমার কথাগুলো শুনে মুহূর্তে চুপ করে গিয়ে কপাল কুঁচকে এসেছিল হৃদ খানের। হৃদ খান আমার দিকে বেশ কিছুক্ষণ চুপ করে কপাল কুঁচকে তাকিয়ে থেকে হঠাৎ করেই আমার দিকে হালকা ঝুঁকে এসে বলে ওঠে, বিশ্বাস জিনিস কোনো কালেই আমার মধ্যে ছিল না। তুই বিশ্বাস নামক এই লাইনটা আপাতত আমি বাদ রাখছি তোমার কথা বলাগুলো থেকে। তো এখন আসি মেইন পয়েন্টে। সকালের ঘটনাটা মেনে নিলাম, তুমি অ্যাক্সিডেন্টলি আমার সামনে এসেছিলে, কিন্তু তোমার দুপুরে আমার সামনে আসাটাকে কি বলবে? তোমার ফ্রেন্ডের পেছনে লুকিয়েছিলে সেটা, আর এখন সোজা আমারই পার্টিতে ঢুকে আবার আমারই রুমে চলে এলে। তোমার কি মনে হয় হৃদ খানকে বোকা বানানোটা এতটা সোজা? হ্যাঁ, যত সহজে তোমার হৃদ খানকে পছন্দ না সেটা বললে আমাকে, এটা খুব সহজ। তোমার কাছে খুব সহজ মনে হচ্ছে? হৃদ খানের কথাগুলো শুনেই আমি মুহূর্তেই থমকে যাই। এটা ভেবে যে তার মানে হৃদ খান আমায় দেখে ফেলেছিল আগেই, যে আমি দুপুরে ওখানেই দাঁড়িয়েছিলাম বর্ষার পেছনে। এটা ভেবেই আমি চমকিত হই গম্ভীরভাবে, কিন্তু মুখে তা প্রকাশ করিনি। হৃদ খানের সম্পূর্ণ কথাগুলোয় আমায় কি বোঝালো হৃদ খান তা হয়তো আমি সেই দিন বুঝতে পারিনি ঠিকই, কিন্তু সেদিনের পর থেকে বড্ড বাজেভাবে ফেঁসে যাই আমি ওই ব্যক্তিটার কাছে। আমার বলা শেষ লাইনটার কারণেই আমি ওনার দিকে তাকিয়ে থেকে অশ্রুসিক্ত চোখে বলে উঠি, সত্যি বলছি, সবগুলো ঘটনা আমার ইচ্ছে তো হয়নি। আমি আগে জানলে কখনো ওইসব স্থানে যেতামই না। আমি ভয় পাই আপনাদের মতো গুন্ডা টাইপের মানুষগুলোকে। সেই জন্যে আপনাকেও না, আমায় যেতে দিন প্লিজ। আমার বাকি কথাগুলো শেষ করার আগেই হৃদ খান সজোরে আমায় দেয়ালের সাথে চেপে ধরে রুডলি, রেগে মেগে দাঁতে দাঁত চেপে ধরে সে। ওনার এমন কাণ্ডে আরো ভড়কে যাই আমি, প্রাণটা যেন যায় যায় অবস্থা। আমায় দেয়ালের সাথে চেপে ধরার সাথে সাথে হৃদ খানের একটা হাত দিয়ে আমার দুই গাল শক্তভাবে চেপে ধরে ওনার মুখ বরাবর উঁচু করে ধরে আমায়। হৃদ খানের মুখ বরাবর ধরতেই আমার চোখে পড়লো ওনার টকবগিয়ে ওঠা রক্ত লাল চোখগুলো, যা আমার দিকে নিক্ষেপ করা। পরে আমার চোখে ওনার চোখে রেখে রাগে রি রি করতে করতে বলল, তোকে পছন্দ করতে বলছি আমাকে, আর আমি গুন্ডা, তাই না? হ্যাঁ, তোর সাহস দেখে না আমি অবাক হচ্ছি। আমার সামনে দাঁড়াতে ভয়ে বড় বড় মাফিয়াদের বুক কাঁপে, সেই তুই একটা পিচ্ছি হয়ে আমাকে কথা শোনাচ্ছিস যে আমাকে তোর পছন্দ না। ইচ্ছা তো করছে বন্দুকের 6টা থেকে 6টা গুলি তোর কপালে ঢুকাই দিয়ে একদম কপালটাই গুলিতে উড়াই দিই। কি হ্যাঁ, দেই উড়িয়ে? লাইফে ফার্স্ট টাইম কোনো মেয়ের আমাকে পছন্দ না। শিট, মন তো চাইছে কি যে করি তোকে। কথাটা বলেই আমার সাথে সাথেই ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আমি ওনার হঠাৎ ধাক্কায় তা সামলাতে না পেরে ফ্লোরে পড়ি উপর হয়ে। তখন তিনি রাগে দেয়ালে সজোরে লাথি মারে। আবারও আমার কাছে এসে আমার এক বাহু চেপে ধরে টেনে তুলে বলে ওঠে, না না না, এই না শব্দটাই সহ্য করতে পারি না আমি লাইফে, আর সেটাই তুই বারবার বলছিস আমায়। আর এই নাটা তোর লাইফে সবচেয়ে বেশি বড় ভয়ানক কিছু হবে তোর জন্য আমাকে বলাতে। আমার লাইফে নাটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, আমি হ্যাঁ করেই তবে দম নেই। তারপর সেই ব্যক্তিটিকে একদম উপরের টিকিট ধরিয়ে দেই অনায়াসে আমার না করার জন্য। আর আমাকে না বলার কারণে তোকে ওটা সাফার করতে হবে, আর তার শুরুটা এখন থেকেই শুরু হলো। অল দ্য বেস্ট। কথাগুলো বলার সাথে সাথেই আমায় ছেড়ে দেয় সুইমিং পুলের মধ্যে ঠাস করে। আমাকে পানিতে ছেড়ে দেওয়ার সাথে সাথেই উনি চলে যায় রাগান্বিত হয়ে। আমি পানিতে পড়ার সাথে সাথে ছটফট করতে থাকি নিজেকে বাঁচানোর জন্যে। কারণ আমি সাঁতার জানি না, তাই তখন পানিতে পড়ায় ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। কিন্তু সুইমিং পুলের পানি বেশি না থাকায় আর আমার গলা অবধি পানি হওয়ায় সেদিন সেই যাত্রায় ডোবা থেকে বেঁচে যাই আমি। কিন্তু পানিতে ডোবা থেকে বেঁচে গেলেও সেদিন হৃদ খানের এমন কাণ্ড প্রচুর ভয় পেয়েছিলাম আমি। তেমনি সুইমিং পুলের সাইডের দেয়াল ধরে অঝরে কান্না করতে লাগি। সুইমিং পুলের পাশে ধরে দাঁড়িয়ে থেকে শব্দ করে কান্না করার সময় আমার কান্নার শব্দ পেয়ে সেই শব্দের উৎস খুঁজে হঠাৎ কোথা থেকে যেন বর্ষার কেউ দৌড়ে আসে আমার কাছে আমায় বাঁচানোর জন্যে। হয়তো এতক্ষণ যাবৎ আমাকেই খুঁজছিল সবটা ওরা। আমি পানিতে পড়ে থাকার কারণে দুজনেই ভয় পেয়ে যায় প্রচণ্ড। তাই দ্রুততার সঙ্গে আমার পানি থেকে টেনে তুলে সঙ্গে সঙ্গে নিজেদের সাথে জড়িয়ে নেয় বর্ষা আর কেয়া।
শীতে আমায় কাঁপতে দেখে বর্ষা নিজের গায়ের শুকনো ওড়নাটা আমার গায়ে ছড়িয়ে দেয়। বর্ষার বুকে চেপে ধরে আমায় নিজের 2 হাত দিয়ে উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে তৃপ্তি? কান্না করছিস কেন? আর তুই পানিতে পড়লি কিভাবে বল? পাশ থেকে কেউ উত্তেজিত কণ্ঠে বলে, হ্যাঁ তৃপ্তি, কি হয়েছে তোর? বল আমাদের। ওদের কথায় আমি হু হু শব্দ করে কান্না করে বসি বর্ষাকে জড়িয়ে ধরে। আমার সাথে এতক্ষণ যাবৎ কি হয়েছে সেটা কেয়া আর বর্ষাকে খুলে বলেই আবারও ডুকরে কেঁদে উঠি বর্ষাকে জড়িয়ে ধরা অবস্থায়। আমার সম্পূর্ণ কথাগুলো শুনেই ক্ষিপ্ত হয় বর্ষা। আমার সাথে পরপর দুবার হৃদ খান একই দিনে খারাপ আচরণ করতে দেখে মুহূর্তে রেগে মেগে লাল হয়ে যায় বর্ষা। আমায় নিজের ছোট বোন বা বাবা মার মতোই ভালোবাসায় আবার শাসনও করে থাকে সে। আর সবার থেকে আমার বর্ষা আগলে রাখার চেষ্টাও করে। বর্ষার অধিকারটা আমার উপরে বরাবরই একটু বেশি, তাই বর্ষা রাগান্বিত হয়ে বলে ওঠে, ব্যাস অনেক হয়েছে। আমারই ভুল হয়েছে তোর হাতটা ছাড়া। একদমই ঠিক হয়নি আমার এটা। ওই বাজে লোকটা পেয়েছে কি এই নিয়ে 2বার তোকে টর্চার করে চলে গেল। আমরা এতিম বলে কি আমরা মানুষ না? হৃদ খানের মতো বড় লোকদের সামনে না শব্দটা উচ্চারণ করতে পারবো না আমরা। তুই চল তৃপ্তি, আমার সাথে এই পার্টিতে আর এক মুহূর্ত থাকবো না আমরা। মাদারকে বলে এক্ষুনি চলে যাব এই পার্টি থেকে। কথাগুলো বলে আমায় নিয়ে উঠে দাঁড়ায় বর্ষা আর কি। এটা হৃদ খানের বাড়ি। বর্ষা সেটা জানতে পেরে আমায় নিয়ে আর এক মুহূর্ত অপেক্ষা করে না, সেখানে বেরিয়ে যায় হৃদ খানের বাড়ি থেকে ফাদার এবং মাদারের উদ্দেশ্যে। আজ 15 দিন পর ডায়েরিতে কিছু লিখতে বসেছি আমি, কারণ বিগত 15 দিন যাবত আমার লাইফে সবই ঠিকঠাক চলেও আজকে কিছু ভিন্ন ঘটেছে আমার লাইফে অন্য সব দিনের তুলনায়। হৃদ খানের বাড়ির পার্টি থেকে আসার পর বিগত 15 দিন আমি আশ্রম থেকে কোনো প্রকার বের হইনি, কারণ হৃদ খানের সাথে আমার পর 3বার একই দিনে দেখা হয়। আর সেই সাথে থাকে আমার জন্য প্রচণ্ড রকমের ভয় হৃদ খানের পক্ষ থেকে। হৃদ খান নামক প্রাণীটা সম্পূর্ণ ভিন্ন পদার্থের হলেও কিছুটা মনুষ্যত্ব বোধ হয়তো রয়েছে ওনার মধ্যে, বিশেষ করে নারীদের নিয়ে। হঠাৎ করে হৃদ খান সম্পর্কে গুণ গাইছি সেটা কিন্তু মোটেও নয়, তারও একটা বিশেষ কারণ আছে। আর এই কথা এই জন্যই বলছি যে বিগত 15 দিন পর যখন আজ সকালে আমি আশ্রম থেকে বের হই বৃদ্ধা পুরুষ ও মহিলাদের নিয়ে ওয়ার্ক করানোর জন্য, একা বের হইনি আমি। আমার সাথে কেয়া, বর্ষা আর সাথে আশ্রমের কিছু বড় সদস্যরাও রয়েছে বয়স্ক দাদা দাদিদেরকে নিয়ে। আমরা সবাই মিলে আশ্রম থেকে কিছুটা দূরে 2 মিনিট রাস্তার সামনে একটা পার্কের উদ্দেশ্যে যাই। প্রত্যেক সদস্য একজন করে বয়স্ক মানুষকে নিয়ে যাচ্ছে সেই পার্কের উদ্দেশ্যে। সেই সাথে আমিও একটা দাদিকে তার হুইল চেয়ার সহ টেনে নিয়ে যাচ্ছি সেখানে হাসি মুখে। সব মিলিয়ে আমরা প্রায় 30 জন সদস্য হব। 15 জন সদস্যরা বাকি 15 জন দাদা দাদিকে হুইল চেয়ার সহ বহন করছে। আমরা এমন সারিবদ্ধভাবে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে হঠাৎ করেই আমার পথ আটকে দাঁড়ায় এই এলাকার এমপির ছেলে জিসান শেখ। বাবার ক্ষমতায় ও দাপটে জিসান শেখ হয়ে ওঠে সমাজের উচ্চ বর্গের গুন্ডা লম্পট ছেঁচড়া। যেখানে মেয়ের বাস সেখানেই জিসান শেখের আবাস অনায়াসেই। আজও ঠিক তাই হয়েছে। জিসান শেখ নিজের ছেঁচড়ামোর ধাপ অনুযায়ী আমাদের রাস্তা দিয়ে যেতে দেখে মুহূর্তেই নিজের জিপ গাড়িটা থামিয়ে দিয়ে আমাদের সামনে এসে দাঁড়ায় নিজের সাঙ্গপাঙ্গদের নিয়ে। সামনে দাঁড়িয়ে থাকা আমাদের সিনিয়র আপুদের লাগাতার ডিস্টার্ব করার পরেও কেউ কিচ্ছু বলতে পারছে না জিসান শেখের ভয়ে। সবাই এক জায়গায় জড়সড় হয়ে দাঁড়িয়ে পড়ে মাথা নিচু করে। আমাদের সাথে মাদার থাকলে হয়তো জিসানের লোকজনরা কখনোই আমাদের এই অবস্থায় এইভাবে রাস্তায় আটকানোর সাহস জুগিয়ে উঠতে পারতো না। জিসান শেখের লোকেরা একে একে আপুদের সবাইকে রাস্তায় ভিন্নভাবে টিচ মশকরা করেই চলেছে। এমন করার মধ্যে দিয়ে হঠাৎ করে জিসান শেখের চোখ যায় আমাদের উপর চোখ পড়তেই হাত থেমে যায় জিসান শেখের। ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে থেকে এগিয়ে আসে আমাদের 3 বান্ধবীর দিকে। জিসান শেখকে আমাদের দিকে এগিয়ে আসছে দেখে আমি সাথে সাথে বর্ষাকে জড়িয়ে ধরি ভয়ে। বর্ষাও আমায় 2 হাতে জাপটে জড়িয়ে ধরে। কেউ সাথে সাথে আমাদের দুজনকে জড়িয়ে ধরে শক্ত করে। আমাদের এমন করার মধ্য দিয়ে জিসান শেখ এসে আমাদের সামনে দাঁড়ায় শীষ বাজাতে বাজাতে। পরে আমাদের 3 জনকে পা থেকে উপর পর্যন্ত দেখে নিয়ে বাঁকা হেসে বলে ওঠে, ওয়াও, আমার এই তিনটা কবুতর জোড়া এতদিন কই ছিলে সোনারা? আরও আগে ধরা পড়নি কেন আমার খাঁচায়? কথাটা বলেই জিসান শেখ এক হাত উঠিয়ে এক আঙুলে আমাদের 3 জনের গাল ছুঁয়ে ছুঁয়ে স্লাইড করতে করতে বলে ওঠে,
ওফ, এত সুন্দর সুন্দর কবুতর জোড়া যে এমন একটা আশ্রমের মধ্যে থাকতে পারে সেটা তো আমার জানাই ছিল না। ব্যাপার না, এখন জানতে পেরেছি, তাই রোজ আসবো কবুতর জোড়াগুলোকে পোষণ করতে, খাওয়ার জন্য। জিসান শেখের এমন নোংরা ইঙ্গিতের মানে বুঝতে পেরে উপস্থিত সবাই কেউ কিছু বলছে না, উল্টো নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। আর আমরা তিনজন আরো ভয়ে সিটিয়ে যাই। আর বর্ষা জিসানের কথায় রাগান্বিত চোখে তাকায় জিসানের দিকে, আর সাথে সাথে বলে ওঠে, মিস্টার জিশান শেখ, আপনি আপনার গুন্ডামিটা অন্য কোথাও গিয়ে দেখান কেমন, আমাদের সামনে নয়। আমরা আজই গিয়ে আপনার নামে আমাদের ফাদারের কাছে বিচার দেব, তিনিই দেখে নেবেন আপনার মতো লোকেদের। বর্ষার আঙুল দেখিয়ে কথা বলায় ক্ষেপে যায় জিসান। সে ক্ষিপ্ত হয়ে সাথে সাথে বর্ষাকে টেনে তার সাঙ্গপাঙ্গর দিকে ছুঁড়ে মারে আর বলে ওঠে, আজ রাতের পাখি নাকি এটা, ধরে রাখতে বলে তাদের কাছে। বর্ষাকে নিয়ে যেতেই চিৎকার করে উঠি আমি আর কেয়া। জিসান শেখ পেছন ফিরে আমাদের দিকে তাকাতেই চুপ করে যায়, সাথে সাথেই আমাদের দিকে তাকিয়ে থেকে। আমার মুখটা এতক্ষণ যাবৎ বর্ষা বুকে চেপে ধরার কারণে জিসান শেখ হয়তো ঠিক করে দেখতে পারেনি, কিন্তু বর্ষার প্রতিবাদী বলা কথাটায় ও বর্ষাকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার সাথে সাথেই আমার সম্পূর্ণ মুখটা দেখতে পায় জিসান শেখ। আমাকে দেখেই এগিয়ে এসে আমার সামনে ঘাড় বাঁকা করে দাঁড়িয়ে পড়ে আমায় দেখতে দেখতে। আমি জিসানকে এমন করতে দেখে সাথে সাথে জড়িয়ে ধরে কেয়াকে ভয়ে, আর সামনে থেকে বর্ষা ওদের হাতে আটকা থাকা অবস্থায় চিল্লিয়ে বলে ওঠে, আমাদের কাছে আর না আসতেও বর্ষাকে ছেড়ে দিতে বলে। বর্ষা কোনো কথাই জিসান শেখের কান অব্দি পৌঁছায়নি, কারণ জিসানের মাথায় ঢুকছে অন্য কিছু। তাই জিসান শেখ আমার চারপাশে ঘুরে ঘুরে আমায় তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে আমার সামনে এসে দাঁড়ায়। পরে নিজের এক হাত বাড়িয়ে আমার বেনি করা চুল টেনে ধরে নিজের সামনে এনে দাঁড়া করায়। আমি ভয়ে কান্না করতে থাকি নিচের দিকে তাকিয়ে থেকে, না জানি কি হয় এরপর। জিসান শেখের মতো বাজে লোকের নজরে পড়া মানেই নিজের জীবনটা নষ্ট হয়ে যাওয়া। আমাদের কি হয় সেটা এই মুহূর্তে কেউ বলতে পারছে না, কারণ সবাই আমার মতো করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আর শুধু বর্ষা লাগাতার চিৎকার করে বলছে আমায় না ছোঁয়ার জন্যে। বর্ষার এমন চিৎকার উপেক্ষা করে জিসান আমার বেনি করা হাঁটু অবধি চুলগুলো নিজের হাতে প্যাঁচাতে প্যাঁচাতে আমাকে নিজের কাছে টানতে থাকে আর বিশ্রীভাবে বলতে থাকে, সোনা, তোমাকেই আমার প্রয়োজন। তোমাকে দেখেই তো জিসান শেখ পাগল হয়ে যাওয়া টাইপ। এখন কি হবে বলো তো? এখন তো তোমাকে জিসান শেখের সাথে যেতে হবে, তাই না? চলো, তোমার বান্ধবীর সাথে সাথে তোমাকেও টাইম দিব মন ভরে। তবে তোমাকে শুধু আমিই টাইম দিব, অন্য কেউ নয়। কারণ তুমি আমার মন ছুঁইছো, তাও লাইফের ফার্স্ট টাইম কোনো মেয়ে সেটা করেছে। আজকে থাকা পর যদি কাল ভালো লাগে তো বিয়ে করে নিব তোমাকে, সিম্পল। কথাটা বলে হাতটা বাড়িয়ে আমার হাতটা ধরতে যাবে তার আগে কেউ পাশ থেকে জিসান শেখের হাতটা চেপে ধরে শক্ত করে। তারপর আমার সেই ব্যক্তির পেছনে দিয়ে সে আমার সামনে এসে দাঁড়ায় জিসানের হাতটা চেপে ধরা অবস্থায়। আমি নিজের সামনে কাউকে দাঁড়াতে দেখে কান্না করে ভয়ে ছুটে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে নিজের হাতে সেই ব্যক্তির দুই সাইড কোট আঁকড়ে ধরি শক্ত করে আশ্রয়স্থলের জন্য। আমায় এমন করতে দেখে বিন্দুমাত্র আমার সামনে থাকা ব্যক্তিটা ঘাড় ঘুরিয়ে আমায় এক পলক দেখে নিয়ে আবারও রাগান্বিত চোখে তাকায় জিসান শেখের দিকে। পরে দাঁতে দাঁত চেপে ক্রোধে বলে ওঠে, তুই ভুল জায়গায় তোর নজর আর হাত দুইটাই বাড়িয়েছিস। এটার জন্য তোকে খুব বেশি ভুক্তভোগী হতে হবে, আর সেটা কিভাবে তুই নিজেই বুঝতে পারবি। আমার ধরে থাকা ব্যক্তিটির এমন কথায় জিসান শেখ চুপ করে থাকলেও পেছন থেকে জিসানের সাঙ্গপাঙ্গদের মধ্যে একজন রেগে বলে ওঠে, ওই কে রে তুই? পাশ থেকে অন্যজন বলে ওঠে, মনে হয় এই পাখিদের মধ্যে কারোর বয়ফ্রেন্ড হবে হয়তো শালা, এই জন্যই তো মারার জন্য এত বড় বড় লেকচার দিচ্ছে শালাকে। বাকি কথাগুলো শেষ করার আগেই আমার জড়িয়ে থাকা লোকটার মধ্যে থেকে একজন বলে ওঠে, রিদ খান নামটা শোনার সাথে সাথে মুহূর্তেই সবাই থমকে যায়। যেমনটা হয় মানুষের সামনে ভয়ানক কিছু উপস্থিত হলে মানুষ ভয়ে পাথরের মূর্তি হয়ে যায়, ঠিক তেমনটাই জিসান শেখ ও তার সাঙ্গপাঙ্গদের অবস্থাও তাই হয়েছে। রিদ খান নামটা যেন একটা আতঙ্ক সবার জন্য এই মুহূর্তে। ভালো খারাপ দুই পক্ষই এই মুহূর্তে রিদ খানকে ভয় পাচ্ছে জোরালোভাবে। জিসান শেখ ও তার দলবল ঠিক যতটা ভয় পাচ্ছে তার চেয়েও বেশি ভয় পাচ্ছি আমি, কারণ জিসান শেখের হাত থেকে বাঁচার জন্য আমি রিদ খানকে জড়িয়ে ধরে আছি। উফ, আল্লাহ!
হৃদ খান নামটা শোনার সাথে সাথে আমি ভূত দেখার মতো করে চমকে উঠি। অতিরিক্ত মাত্রার শব্দের কারণে কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে থাকি হৃদ খানকে জড়িয়ে ধরা অবস্থায়। হুশ আসতেই ঝটপট করে দৌড়ে কেয়াকে জড়িয়ে ধরি ভয়ে। আমার জড়িয়ে ধরার পর বর্ষাও আমাদের জড়িয়ে ধরে হকচকিয়ে। আমার হঠাৎ এমন করাতে রেগে যায় হৃদ খান। আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের 2 হাত মুষ্টিবদ্ধ করে নেয় সাথে সাথেই। হঠাৎ হৃদ খানের রং বদল করার মানে তখন বুঝতে না পারলেও ওনার এমন দৃষ্টির মানে বুঝতে পারি যে আমার হৃদ খানকে ছেড়ে দেওয়াটা মোটেও পছন্দ হয়নি হয়তো। তাই রেগে আমার দিকে তাকিয়ে থেকে আসিফের উদ্দেশ্য করে চিৎকার করে বলে ওঠে, আসিফ, আমার এই জায়গাটা পরিষ্কার চাই রাইট নাও। এমপির ছেলে আর তার সহপাঠীদের কী করবে সেটা তোর বিষয়। আই নিড স্পেস। হৃদ খানের চিৎকার করে বলার সাথে সাথেই আসিফ নম্র সুরে বলল, জি ভাই, বয়েজ। আসিফ নামক লোকটার কথাটা বলার সাথে সাথেই বডিগার্ডগুলোকে দিয়ে জিসান ও তাদের সহপাঠীদেরকে একটা গাড়িতে উঠানো হয় ও তাদেরকে গাড়িতে করেই কোথায় যেন নিয়ে যাওয়া হয় সেটা জানি না। তবে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে তাতে এতটা বুঝতে পারি যে জিসান শেখ ও তাদের সহপাঠীদের কপালে খারাপ কিছুই ঘটবে অনায়াসে। এখানে ঘটে যাওয়া সব কিছু আমি কেয়াকে জড়িয়ে ধরে অবস্থায় আর চোখে তাকিয়ে দেখছিলাম ঠিকই, কিন্তু হৃদ খান তখনও আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েছিল। জিসান শেখ ও তাদের দলবলদের নিয়ে যাওয়াতে যেন সবাই হাফ ছেড়ে বাঁচল। সকলের জানে জান ফিরে আসতে কৃতজ্ঞতা জানাতে লাগলো হৃদ খানকে। হৃদ খানের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তখনও রাগী দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে থেকে সবাইকে এক পলক দেখে নিয়ে কিছু না বলেই নিজের গাড়িতে উঠে চলে যায় নিজ গন্তব্যে। ওনার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম আমি। হৃদ খান চোখের সামনে থেকে যাওয়াতে আমি হাফ ছেড়ে বাঁচলাম। জিসান শেখ থেকে হৃদ খান আরও ভয়ানক প্রাণী। হৃদ খানের আসল রূপের সাথে পূর্ব পরিচিত আমি, তাই ওনার সম্পর্কে আমার ভালো করেই জানা আছে। তবে এত কিছুর মধ্যে এটা অন্তত বুঝতে পারি যে হৃদ খানের মনে নারী সমাজের জন্য যথেষ্ট পরিমাণ সম্মান আছে। রাত 10টা ছুঁই ছুঁই। রুমে পড়ার টেবিলে বসে মনোযোগ সহকারে পড়ছি আমি, বর্ষা আর কেয়া। আমাদের পড়ার মধ্য দিয়ে হঠাৎ কেবল একজন আমার দরজার কড়া নেড়ে ওঠে। দরজার শব্দ কানে আসতেই চমকে উঠে দরজার দিকে তাকাই সবাই। দরজার সামনে আশ্রমের কাশেম চাচাকে দাঁড়িয়ে থাকতে দেখে সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই আমরা 3 জন। এত রাতে চাচা কি কাজ হতে পারে সেটা ভেবে নিয়ে তাকিয়ে আছি। কাশেম চাচা আমাদের ওনার দিকে তাকাতে দেখে স্বাভাবিক ভঙ্গিতে বলে যে আমাকে নাকি ফাদার ডেকেছে তার রুমে বিশেষ কাজের জন্য। কথাটা শুনতেই আমাদের 3 জনেরই কপাল কুঁচকে এলো। হঠাৎ এত রাতে ফাদার কেন ডাকবে আমায়? যদি ফাদারের কোনো প্রয়োজন হয় তো ফাদার নিজেই আমাদের রুমে এসে কথা বলে যায়, তবু আমাদের ডাকে না ওনার কক্ষে। 7-5 কথা ভেবে নিয়ে চাচার পেছন পেছন যেতে থাকে ফাদারের রুমে, কি জন্য ডেকেছে সেটা দেখার জন্যে। আমার গায়ে সাদা একটা পাঞ্জাবি স্টাইলে লং ড্রেস পরা, চুলগুলো এলোমেলো অবস্থায় খোপা করা। ধীর পায়ে ফাদারের অফিসের দিকে এগিয়ে যেতেই দরজার সামনে দাঁড়িয়ে আরও কিছু ব্যক্তির কথা শুনছিলাম। হয়তো ফাদার ছাড়া আরও বেশ কয়েকজন রয়েছে ফাদারের সাথে। সংকোচ বোধ করতে করতে ধীর গতিতে ফাদারের অফিসে দরজায় নক করি। আমার নক করার সাথে সাথে ফাদার ভেতর থেকে বলে ওঠে, কামিন পিপ্তি। ফাদার হয়তো আমার অপেক্ষায় ছিলেন, তাই তো আমার নক করার সাথে সাথেই ফাদার উত্তর আসলো। আমি মাথা নিচু করে রুমের ভেতর ঢুকে কোনো দিকে না তাকিয়ে ফাদারের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আস্তে করে বলে উঠি, জি ফাদার ডেকেছিলেন? তোমার সাথে কিছু কথা বলার জন্য ডেকেছিলাম। আজকে নাকি জিসান শেখ তোমাদের পথ আটকে দাঁড়িয়েছিল। জি ফাদার। শুনেছি আমি। আচ্ছা, আর ভয় পেতে হবে না তোমাদের। জিসান শেখ তার উচিত শিক্ষা পেয়েছে। হৃদ খান তাদের শিক্ষা দিয়েছেন, সাথে হৃদ খান আমাদের সঙ্গে বড় একটা ডিলও ফাইনাল করেছে। আর এই জন্যই আজ হৃদ খান আমাদের আশ্রমে এসেছে। হৃদ খানের নামটা শোনার সাথে সাথে আমি ভয়ে চমকে পাশে তাকাই। হৃদ খানকে চোখের সামনে পায়ের উপর পা দিয়ে বসে থাকতে দেখে ভয় সিটিয়ে যাই আমি। ওনার দিকে ভীতু চোখে তাকাতেই চোখে পড়লো ওনার ভয়ানক রাগী দৃষ্টি, যা টেবিলের উপর নিক্ষেপ করা। হয়তো কোনো কিছু নিয়ে প্রচণ্ড রকমভাবে রেগে আছে, তাই তো দাঁতে দাঁত চেপে বসে আছে রক্তচক্ষু নিয়ে। ওনার এমন রাগের কারণ বুঝতে না পেরে আবারও ভয়ে ভয়ে নজরে তাকাই ফাদারের দিকে। আমার ফাদারের দিকে তাকাতেই ফাদার বলে ওঠে, যাই হোক, মূল কথায় আসি পিপ্তি। তোমাকে হৃদ খানের জন্য ডাকা হয়েছে। আজ থেকে হৃদ খান যা বলবে তোমাকে তাই শুনতে হবে, কোনো রকম প্রশ্ন ছাড়াই।
একটা সময় হলে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে, কিন্তু এখন তুমি অনেক ছোট বলে তোমাকে যা বলা হবে তাই করতে হবে তোমাকে। ফাদারের এমন কথায় কলিজা সহ কেঁপে ওঠে আমার। যাকে এতটা ভয় পাই তার সামনে থাকবো কি করে? আর এই বাজে লোকটা তো আমায় এবার মেরেই ফেলবে যদি আমায় একা পায় তো। কথাগুলো ভেবে নিয়ে ভীতু গলায় বলি, কিন্তু ফাদার কোনো কিন্তু নয় প্রীতি, যা বলা হয়েছে তাই করতে হবে তোমাকে, কোনো রকম প্রশ্ন ছাড়া। সাথে ফাদারের বাকি কথাগুলো শেষ করার আগেই রিদখান স্ট্রং হয়ে দাঁড়িয়ে বলে ওঠে, মিস্টার বার্ড, আপনার কথা যদি শেষ হয়ে থাকে তো এবার আমি রুমে যেতে চাই আপনার স্টুডেন্ট নিয়ে। হ্যাঁ হ্যাঁ, কেন নয় মিস্টার খান, যান যান। ফাদারের হঠাৎ এমন আচরণে থমকে যাই আমি। এই কোন ফাদারকে দেখছি আমি? ফাদার এতটা সহজে একটা পরপুরুষের রুমে আমায় পাঠিয়ে দিচ্ছে, তাও কোনো রকম আপত্তি ছাড়া। আজকে আমার এই ফাদারকে বড্ড অচেনা লাগছে। মনে হচ্ছে আমি এই ফাদারকে চিনি না। যে ফাদারকে আমি চিনি সেই ফাদার উনি নন, সে অন্য কেউ একজন। মনে হচ্ছে আমি কোনো এক মিথ্যা জালে ফেসে যাচ্ছি ফাদার নামক ব্যক্তিটার মাধ্যমে। ফাদারের কথা মতো এক বুক কষ্টে জর্জরিত হয়ে রিদখানকে আশ্রমের একটা ভিআইপি রুমে নিয়ে যাই আমি রিদখানকে নিয়ে রুমে ঢুকতে ঠাস করে পেছন থেকে রুমের দরজাটা আটকে দেয় রিদখান। দরজার শব্দে চমকে ওঠে, পেছন ফিরে তাকাতেই রিদখানকে রুমের দরজা লাগাতে দেখে ভয়ে দৌড়ে গিয়ে দরজাটা ধাক্কাতে থাকি রুমের দরজাটা খোলার জন্যে, নিজেকে বাঁচানোর জন্য রিদখানের থেকে। আমার শত চেষ্টার ফলেও যখন দরজাটি খুলতে অসফল হই, তখনই আমি ভয়ে আর কষ্টে কেঁদে উঠে দরজা ধাক্কাকৃত অবস্থায়। আমায় এমন করতে দেখে রিদখান দরজার সামনে থেকে গিয়ে রুমের সোফায় আরাম করে বসে, 2 পা তুলে দেয় সামনে টি টেবিলের উপর। পরে ডোন্ট কেয়ার ভাব নিয়ে মনোযোগ সহকারে আমার কাণ্ড দেখতে লাগে যে আমি আর কি কি করতে পারি এখান থেকে ছোটার জন্যে। আমি দরজাটা খুলতে ব্যর্থ হওয়ায় জায়গায় দাঁড়িয়ে পড়ি কান্না করতে করতে। আমায় কান্না করতে দেখে রিদখান আগের ন্যায় বসে আমার দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, কি ড্রামা ডল! হ্যাঁ, ড্রামা করা শেষ আপনার, নাকি আরও কিছু বাকি আছে আপনার করার? রিদখানের এমন কথায় ভয়ে নিচের দিকে তাকিয়ে থেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছি আমি। আমার কোনো রকম হেলদোল না দেখে রিদখান আবারও বলে ওঠে, তো ম্যাডাম, আপনার যদি ড্রামা করা শেষ হয়ে থাকে তো আপনি আমার কাছে আসুন। আপনার সাথে আজ রাতে আমার অনেক কাজ, আর আপনার জন্যই তো আমার এত কিছু করা। আপনি আমার লাইফে যদি না আসতেন তাহলে হয়তো আমিও আপনার লাইফে আসতাম না। কিন্তু কি আর করার বলুন, আপনি তো জোরপূর্বক চলে এলেন আমার লাইফে, তাই আমাকেও বাধ্য হয়ে আপনার সাথে থাকতে হচ্ছে। কি করব বলুন, হিসাব নিকাশ মিলাতে হবে তো আপনার সাথে আমার, তাই না? আমি বেশ ছোট হওয়ায় রিদখানের এমন বেখেয়ালিপনার কথার মানে আমি তখন বুঝতে না পারলেও এতটা অন্তত বুঝতে পেরেছিলাম যে আজকে রাতে আমার সাথে খারাপ কিছুই ঘটবে অনায়াসে। যাই রিদখান আমার সাথে করে থাকবে। কোথা থেকে কি হচ্ছিল তখন কিছু বুঝে উঠতে পারছিলাম না, কারণ একদিকে হঠাৎ করে ফাদারের এমন বদলে যাওয়া, সেই সাথে রিদখান আমার জীবনে ঝড়ের মতো আসা, সব কিছুই ছিল আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো, যা ঘুম ভেঙে গেলেই হয়তো আবার ঠিক হয়ে যাবে, এমন কিছু একটা। তখন একটা মুহূর্তের জন্য এতটা অস্থির হয়ে পড়ে যে কি করব কিছু ভেবে না পেয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে পাশে থাকা ফুলের টপটা হাতে নিয়ে প্রাণপণ শক্তি দিয়ে রিদখানের উপর ছুঁড়ে মারি সেটা। কারণ এই মুহূর্তে শুধু আমার মাথায় রিদখানের আমার সাথে করা সব কাণ্ডগুলোই মনে পড়ছে, সেই সাথে ওনার বলা আমার সমস্ত কথাগুলো। আমার আকস্মিক আক্রমণে রিদখান খানিকটা ভড়কে গিয়ে দ্রুততার সাথে সাথে পাশে ঝুঁকতে গিয়েও ওনার হাতের মধ্যে ফুলদানির লেগে যায় প্রচণ্ড বাজেভাবে, যার কারণে রিদখানের হাতটা কেটে গিয়ে সেখান থেকে ঝরঝর করে রক্ত ঝরতে লাগে ভীষণভাবে। রিদখান নিজের কাটা হাতটা ঝেড়ে নিয়ে আমার দিকে তাকায় রক্ত লাল চোখে, যার মানে হলো আমার এমন কাণ্ড ওনার মোটেও পছন্দ হয়নি। তো আমার কি করার? আমি ওনার এমন লাল লাল চোখ উপেক্ষা করে আবারও পাগলের মতো করে অন্য ফুলের টপ নিয়ে ওনার দিকে ছুঁড়ে মারতে নেই, তার আগেই রিদখান দ্রুততার সঙ্গে এগিয়ে এসে আমার হাত থেকে ফুলের টপটা ফেলে দেয়। সাথে সাথেই আমাকে ওনার কোলে তুলে নিয়ে বিছানার উপর ছুঁড়ে মারে প্রাণপণ শক্তিতে। আমাকে বিছানায় ফেলার সাথে সাথে উনিও আমার উপর চেপে ধরে শক্ত করে, যার কারণে আমি শত চেষ্টা করেও বিন্দুমাত্র নড়াচড়া করতে পারিনি রিদখানের হাতে বাঁধা অবস্থায়।
আমি নড়াচড়া করতে না পেরে শব্দ করে কান্না করে উঠি। এতে করে উনি আমার দিকে ক্ষিপ্ত হয়ে তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, Watch out! Watch out! Watch out! Mark the location. Watch out! Team is in the lead. Marked a location. Marked a location. Marked a location.